আচ্ছা, কোনোদিনও শুনেছেন মন্দির বাড়ির পেছন দিকে? আমরা যতদূর জানি সনাতন ধর্মে আমরা ভগবানের স্থান সবসময় আগে রাখি। ইনফ্যাক্ট ফ্ল্যাট বাড়িতে হলেও চেষ্টা করি লিভিং রুমে বা যেই ঘরটা প্রথমে পড়ে সেখানে দেবতার স্থান মানে মন্দির বানানো। এবং সেটা যদি মানে ওইরকম দেশ বাড়ির বাড়ি হয় বা আমাদের মানে পৈতৃক ভিটা হয়, সেখানে তো বলাই বাহুল্য যে ছোট করে তো আলাদাভাবে মন্দিরই বানানো থাকে বাড়ির মানে বাড়ির এন্ট্রান্সে ঢুকতে ঢুকতেই যাতে তুমি মন্দির বা ভগবানের দর্শন করতে পারো। কিন্তু এমন একটা ঘটনা আজকে শোনাবো যেই বাড়ির একদম পেছন দিকে সেই বাড়িটার মন্দির, এবং নিশ্চয়ই এর পিছনে তো প্রচন্ড একটা ভয়ঙ্কর কারণও রয়েছে। সেই কারণটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজও একটি মারাত্মক ঘটনা নিয়ে চলে এসেছি। এই ঘটনাটা রিয়া শেয়ার করেছে, এবং এই ঘটনাটা ওর পাঠানোর একমাত্র রিজন হলো মানুষে না ছোটখাটো ভুল করে, হয়তো নজর আন্দাজ করে যায় বা সেটাকে এতটা পাত্তা দেয় না, কিন্তু না পাত্তা দেওয়ার ফলে রিয়াদের বাড়িতে কিন্তু এক এক করেও তিনটা মৃত্যু, তিনটা ঠিক নয় চারটা মৃত্যু হয়েছে। হ্যাঁ, মানে নিজের পরিবারের তিনটা মৃত্যু এবং ওনাদের পরিচিতর মধ্যে একজনের মৃত্যু, টোটাল চারটা মৃত্যু হয়েছে। এবং ভয়ঙ্কর কাণ্ড। জাস্ট ও এটার জন্যই শেয়ার করেছে যাতে আহ, ছোট ছোট জিনিস যেগুলিকে আমরা ইগনোর করে যাই না, যাতে ইগনোর না করি। তো যারা এরকম ভাবে রিয়ার মতোই ঘটনা শেয়ার করতে চাইছো, করে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011106740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে করে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে শোনা ঘটনা প্লিজ পাঠাবেন না। আপনাদের যেমন সুবিধা পাঠিয়ে দেন। আর আরেকটা কথা যেটা সবসময় বলে থাকি, যে আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রচার করি না। আমাদের মূল উদ্দেশ্য হলো ছোটবেলায় যে দাদু ঠাকুমার মুখে গল্প শুনে একটা নস্টালজিক ফিলিং আজও হয়তো আমরা ফিল করি, সেই নস্টালজিক ফিলিংটাই ফিরিয়ে দেওয়ার, ওইটুকুনি মাত্র। আর দেরি করবো না, ঘটনায় যাচ্ছি। তো রিয়া অ্যাকচুয়ালি ইনসিডেন্টটা অনেক বছর আগেরই আজকে। এবং রিয়া দাদুরা দুই ভাই। হ্যাঁ, দুই ভাই হওয়াতে মানে ওদের যে পৈতৃক সম্পত্তিটা দুই ভাগে ভাগ করা হয়েছে, এই দুই দাদুর মধ্যে বন্ডিং খুব স্ট্রং। রিয়াদের আরেকটা জিনিস বলছি বলছি, আমাদের বাড়ির একটা পিকুলিয়ার জিনিস হলো দিদি, যেমন আমাদের ঘরে প্রথম সন্তান হলো, তো প্রথম সন্তান থেকে দ্বিতীয় সন্তানের গ্যাপ সবসময় মিনিমাম 7 বছরের আগে দ্বিতীয় সন্তান আসে না আর কি, সে যতই চেষ্টা করে নাও। মানে গ্যাপটা 7-8 বছর পরে দ্বিতীয় সন্তান। তো এটা জেনেটিক্যালি না ওদের কোনো মানে বংশের কেউ কিছু বলে গেছিল, সাপ বা বরদান, সেটা রিয়া জানে না। কিন্তু হ্যাঁ, রিয়া এবং রিয়ার ভাইয়ের মধ্যে 7-8 বছরের ডিফারেন্স, রিয়ার কাকা এবং রিয়ার বাবার মধ্যে 7-8 বছরের ডিফারেন্স। ইনফ্যাক্ট ওই বড় দাদুর ফ্যামিলির কথা যে বললাম, ওনার বড় ছেলে এবং ওনার ছোট ছেলের মধ্যে তো 9-10 বছরের ডিফারেন্স। মানে মিনিমাম 7-8 বছর না, দেরিও হতে পারে, কিন্তু কমপক্ষে 7-8 বছরের আগে তো কোনোদিনও সেকেন্ড চাইল্ড আসেই না। সেটার অ্যাকচুয়াল কারণ রিয়াও জানে না। তো বুঝতেই পারছি এটা প্রচন্ড একটা অভ্যন্তরীণ ব্যাপার। ওর জায়গা স্থান কাল মেনশন করতে মানা করেছে, শুধু নামটা মেনশন করতে বলেছে। তো অনামিকা ইনস্টেড অফ অনামিকা, আজকে রিয়ার ঘটনা আমি রিয়া নামই প্রস্তুত করছি। তো এই বড় দাদু এবং ওর দাদুর মধ্যে প্রচন্ড বন্ডিং বললামই। তো বড় কি হয়েছে, যেহেতু বড় দাদু এবং ওর দাদুর মধ্যেও ডিফারেন্স আছে, সে 8-9 বছরেরই ডিফারেন্স। হ্যাঁ, তো আগে ওদের বাড়িটা, পৈতৃক বাড়িটা পেছন দিকে, মানে আগের দিনে দেখবে দেশ বাড়িতে কি হতো, পেছন দিকে বাড়ি হতো, সামনে পুকুর জায়গা জমিন ওরকম থাকতো। হ্যাঁ, তো ওইরকমই পৈতৃক বাড়ি ছিল, এবং সেটা দালান, দালান বলে না, দালান কোঠাই ছিল, এবং দুই ভাই একসঙ্গে থাকতো। কিন্তু যখন আস্তে আস্তে পরিবার বড় হলো এবং ওদের ভাগ বাটোয়ারা হয়ে গেল, তো যেহেতু বড় দাদু মানে বয়সও হয়ে গেছে, ওরকম ভাবে মানে দেখরেখ করে আবার বাড়ি ঠাড়ি বানাতে পারবে কিনা, তো ছোট দাদু বললাম না বন্ডিং খুব স্ট্রং। এখনকার দিনে হয়তো ঝগড়াঝাটি লেগে যেত। ছোট দাদু বলছে যে বড়দা তুই এখানে তোরটা, তুই এখানে এই পৈতৃক বাড়িতে থাক, আমি আস্তে ধীরে সামনের দিকে আমার বিল্ডিং উঠিয়ে নেবো। ঠিক আছে, আমি বললাম না সত্যি বন্ডিংটা কত সুন্দর। তো বড় ইয়ে বড় দাদাও বললো যে ঠিক আছে, তো কোনো রকমের যদি কোনো অসুবিধা হয়, যদি টাকা পয়সা লাগে আমাকে কিন্তু বলিস, আমি একটু সাহায্য করে দেবো। তো মানে বুঝতে পারছো, ঠিক আছে, ওরকম করে আলাদা হয়ে গেলেও কিন্তু বন্ডিংটা কিন্তু সেই থাকতো। তো এখন বড় দাদুর ব্যাপারে বলে দিই, বড় দাদুর দুই ছেলে, এই দুই ছেলের মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে 8-9 বছরের। হ্যাঁ, এবং বড় ছেলে ডেফিনেটলি, বড় ছেলে যখন বড় বড় ছেলের বিয়ে তো হয়ে গেছে। হুম, তারপর বড় ছেলের যখন ছেলে হয়ে গেছে, তারপর ছোট ছেলে বিয়ে করেছে। ছোট মানে বড় ছেলের ছেলে তখন ধরো 8-9 বছর। এবং ওর না মানে এত দুরন্ত ছিল। আর
ও এই বাড়িতে থাকাকালীন অনেক কাণ্ডও ঘটিয়েছে, যেমন পুকুরে পড়ে গেছিল 2-3 বার। তো ওকে কি করেছে, মামার বাড়ি একটু শহরাঞ্চলে ছিল, ওকে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে যে ওখানে ঠিকঠাক থাকবে। এবং মানে যেহেতু মানে গ্রামের বাড়িতে কি হয়, অনেক বড় সড়ো বাড়ি হয়, তো খুঁজতে সময় লাগে। শহরাঞ্চলে তো আর অত বাড়ি হয় না। আর যতই বলো না, মা বাবার কাছে বাচ্চারা কিন্তু একটু আবদার, বায়না, জেদ, উচ্ছৃঙ্খলতা একটু বেশি করে, ওয়ারেস অন্য মানুষের কাছে কিন্তু ওরা বেশ অন্যরকম ভাবেই থাকে। তো ওর মামার বাড়িতেও কিন্তু বেশ ভালোভাবেই বাচ্চাটা থাকছিল। বড় দাদার কথা বলছি, মানে রিয়ার জেঠুতো দাদার ছেলের কথা বলছি। রিয়া পিসি হবে বাচ্চাটা। যাই হোক, ওদের কাছে বাড়িতে কিন্তু একজন ডোমেস্টিক হেল্পারও থাকতো। আমি বললাম ছোট ছেলে এবং ছোট ছেলের বউ ততদিনে বিয়ে করে নিয়েছে, আর বড় ছেলের বাচ্চাকে তো বললামই 2বার পুকুরে ডুবতে ডুবতে বেঁচেছে। তো ওখানে না ওদের একটা হাউস হেল্প থাকতো, মানে উনি না থেকে খেয়েই কাজ করতেন। এটার একমাত্র কারণ হলো, যদিও ওনার বাড়ি এই গ্রামেরই ছিল, কিন্তু ওনার হাজবেন্ড ছিলেন পর্যায়ী শ্রমিক। মানে চলে যেতেন কাজ করতে, ধরো ওয়েস্ট বেঙ্গলেই কাজ করতেন, আবার মাসে 2 দিনের জন্য আসতেন ওনার বাড়িতে। তো যখন মাসে 2 দিনের জন্য ওনার বাড়িতে আসতেন, তখন ওনার যে ডোমেস্টিক হেল্পার, মানে রিয়ার বড় জেঠাদের বাড়িতে যেই ডোমেস্টিক হেল্পারটা থাকতো, যার নাম আমি কমলা মাসি বলে দিচ্ছি, তো কমলা মাসি চলে যেতেন ওই 2 দিনের জন্য ওনার হাজবেন্ডের ওখানে, মানে ওনার বাড়িতে চলে যেতেন 2 দিন ছুটি মাসে। ঠিক আছে। তো আর হাজবেন্ড যখন চলে যেত, তখন বিকেল বিকেল দুপুর গড়িয়ে বিকেল হতে হতে উনি আবার ওই জ্যাঠাদের বাড়ি চলে আসতেন। রিয়ার বড় দাদুর যে বড় ছেলে, মানে রিয়ার তো জেঠু হবে বড় ছেলে, যখন রিয়ার জেঠুর ছেলে হয়েছিল, মানে রিয়ার ছোট ভাই আর কি। তো ও প্রচন্ড দুরন্ত ছিল, এই বাড়িতে নাকি 2বার পুকুরে ডুবতে ডুবতেও ও বেঁচেছে। তখন কি হয়েছে, তখন ওরা ডিসাইড করলো যে বাচ্চাটার মামার বাড়ি ওকে শিফট করানো হবে, যেটা শহরাঞ্চলে। তো আমরা এটা জানি যে বাচ্চারা মা বাবার সঙ্গে একটু বহুত মানে মানে যাই হোক, অভিমান হোক, একটু বায়না, এগুলি বেশি করে, কিন্তু অন্য মানুষের কাছে কিন্তু অন্যরকম ভাবে থাকে। বাচ্চা ছেলেটাও কিন্তু মামার বাড়িতে গিয়ে খুব ভালোই ভাবে থেকে যায়। ঠিক আছে। রিয়ার এই বড় দাদুদের বাড়ি, হ্যাঁ, একজন ডোমেস্টিক হেল্পার থাকতেন, যে নাকি মানে কমলা মাসি বলে আমাকে রিয়া বলেছে। এই কমলা মাসি নাকি মাসে 2 দিন নিজের বাড়িতে যেতেন, মানে বাড়ি যদিও এই গ্রামে, কিন্তু বাড়িতে না থাকার কারণ হলো কমলা মাসির কোনো সন্তানাদি ছিল না, এবং ওনার হাজবেন্ড ছিল পর্যায়ী শ্রমিক, ওয়েস্ট বেঙ্গলেই কাজ করতো, কিন্তু মাসে 2 দিন ঘরে আসতো। যখন বাড়িতে আসতো তখনই এই মানে কমলা মাসি বাড়িতে যেতেন 2 দিনের জন্য। ঠিক আছে। তারপর হাজবেন্ড যেই চলে যেতেন, তো উনিও বিকেল বিকেল নাগাদ বড় দাদুর বাড়িতে চলে আসতেন। ঠিক আছে। তো একদিন কি হলো, ততদিন আমি বললাম রিয়ার যে মানে যে মানে ছোট আহ, রিয়ার বাবার কিন্তু ছোট ছিল, হ্যাঁ, ছোট জনের কথা বলছি, ছোট কাকা কিন্তু বিয়ে করে ফেলেছে। ঠিক আছে। তো চলছে চলছে, একদিন ওই কমলা মাসির হাজবেন্ড এসছে, ও বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর মানে যেদিন আর কি ও 2 দিনের জন্য যায়, তো যেদিন আসার কথা ওই দিন আসেনি, তারপরের দিন বিকালবেলা এসছে। তো তখন বললো যে, সবাই বললো কি রে, তুই তো কোনোদিন এরকম দেরি করিস নি, আজকে 2 দিনের মাথায় 3 দিন, 3 দিনের দিন এসে বলে, কেন তুমি শোনো না গ্রামে কি ঘটনা হয়ে গেছে? বলছে না। আর দেখি কমলা মাসির চোখ ফুলা ফোলা। বলছে কি হয়েছে, তুই কান্নাকাটি করেছিস নাকি? তো বলছে, আরে বলো না, যা হয়েছে ওর জন্যই তো কালকে আসতে পারলাম না, গ্রামে এত বড় কাণ্ড হয়ে গেছে, তোমরা জানো না কিছু? বলছে না, জানি না, কারণ কি ওরকম ভাবে আমাদের মানে কারোর সঙ্গে ওরকম ভাবে কথা হয়নি। আর আজকে তো ওরা বাজারে গেছে, হয়তো বাজার থেকে যদি মানে ওরা যারা পুরুষ, বাড়ির পুরুষ আছে, ওরা তো বাজারে গেছে, ওইখান থেকে যদি খবর আসে হয়তো শুনতে পারবো, এখনো তো কেউ আসেনি, তাই জানি না কেন কি হয়েছে। তো তখন কমলা মাসি বলল যে, কমলা মাসিদের ঠিক পাশের বাড়ি একজন মহিলা থাকতেন, যার হাজবেন্ড ওয়াইফের সঙ্গে খালি ঝগড়াঝাটিই লেগে থাকতো। সেই মহিলা মানে রাগ সামলাতে না পেরে একটা কাণ্ড করে বসে, সেটা হলো নিজের প্রাণ নিজেই নিয়ে নেন। হ্যাঁ। এবং সেটা বুঝতেই পারছো, পাখায় আর কি যেটা হয় আর কি। তো ওই জিনিসটা আর কি কমলা মাসি এবং ওনার হাজবেন্ডই নামিয়েছে। এবং ও যেহেতু একটু মানে থানা পুলিশ টাইপের হয়েছে, তো ওগুলি করতে করতে সেদিন কালকে আর আসা হয়নি। আজকে ওর শেষকৃত্য হওয়ার পরে এসছে। তো তখন উনি আবার এটাও কমলা মাসি বললো যে, ওরা আমি তো যাইনি শ্মশানে, ওকে যখন শ্মশানে নিয়ে গেছে, আমাদের দুজনেরই একজন বান্ধবী ছিল, মানে কমন ফ্রেন্ড ছিল, ও এসে মানে শ্মশানে গেছে, ও যেহেতু শেষ দেখা দেখতে পাইনি, শ্মশান থেকে এসে আমাকে ধরে তো হাউ হাউ করে কান্না। তো শ্মশান থেকে এসে কিন্তু কমলা মাসিকে জড়িয়ে কান্না করেছে, কিন্তু কমলা মাসি এখানে কি ভুল করেছে যেটা পরে ওরা জানতে পারে। আচ্ছা। আহ, যেটা কমলা মাসি পরে আর কি রিভিল করে আর কি, মুখ দিয়ে বেরিয়ে যায়।
যে উনি স্নান করে আর আসেননি ওদের বাড়ি কিন্তু আনাস্থানেই চলে এসেছে। আর ওই ভদ্রমহিলাও কিন্তু শ্মশান থেকে এসে ডাইরেক্ট কমলা মাসিকে জড়িয়ে ধরে কেঁদেছেন। আর উনি মানে এদের বাড়িতে আসার জন্যই রেডি হয়েছিলেন, তৈরি হয়ে আসছিলেন আর কি, রাস্তায় দেখা। তো উনি যে আবার এই বাড়িতে ঢোকার আগে যে চান ঠান করবে, এটা কিন্তু রিচুয়ালস আছে। শ্মশানে ছোঁয়াছাদি হলে কিন্তু চান ঠান করে তোমার বাড়িতে ঢুকতে হবে, আগুন পোয়াতে হবে। উনি কিন্তু এটা করেননি, উনি জাস্ট হাত পা ধুয়ে শাড়িটা ছেড়ে ওনার কাজে উনি লেগে গেছেন। ওই দিন রাতের থেকে কমলা মাসির সঙ্গে কিছু প্রবলেম শুরু হলো। কমলা মাসির তো একটা আলাদা রুম ছিলই ওদের বাড়িতে। হঠাৎ দেখে ওই রুম থেকে কমলা মাসি প্রচন্ড জোরে জোরে কান্না শুরু করেছে। সবাই গিয়ে দেখে উনি চোখ বন্ধ করে বসে কান্না করছে। ওনার রুম কিন্তু ইয়েটা সিটকানিটা লক থাকতো না। হ্যাঁ। তো বলছে কি হয়েছে কি হয়েছে, তখন বলছে না আমি ভয় পেয়ে গেছি বোধহয়। উনি স্বপ্নে দেখেছেন, যেই মহিলাকে বললাম না, উনি এবং ওনার হাজবেন্ড নামিয়েছেন পাখার ওখান থেকে। উনি দেখছেন যে ওনার বডিটা আর কি ঝুলছে এবং সেই পাটা ওনার মানে মুখে লাগছে, এবং ওটা ভয় পেয়ে উনি কান্নাকাটি শুরু করেছে। ঠিক আছে। পরের দিন সকালবেলা তোমার কমলা মাসি আর কি, বললামই ডোমেস্টিক হেল্পার, রান্নাতে কাজ হেল্প করে দিতেন, সবজি টবজি কাটাকুটিতে হেল্প করে দিতেন। তো বটি দিয়ে কাটেন। হ্যাঁ। মানে গ্রামে বলো এখনো কিন্তু অনেক ঘরেই আছে, চাকুটা কিন্তু ইউজ হয় না, আমি নিজেই বটি দিয়ে কাটি। তো বটি দিয়ে উনি সবজি কাটবেন কি, উনি দেখছেন মানে ওনার যে বড় ছেলের বউ, মানে তোমার রিয়ার বড় বড় দাদুর যে বড় ছেলের বউ, দেখছে কি কমলা মাসি দাওটা নিয়ে না এরকম এরকম করে কাটছে। তো বলছে এই কমলা তুই কি করছিস? তো বলছে না ধার দিচ্ছি। বলে কিসের ধার দিচ্ছিস, তুই হাত কাটছিস কেন? সবাই চিৎকার করে ওঠে। তো বলছে যে না দেখছি যে যদি মানে মরতে কেমন লাগে। ওদের তো সিট্টিপিট্টি মানে মাথার থেকে সবকিছু কি বলছে কমলা, এইসব সিট্টিপিট্টি গুল হয়ে গেছে। হ্যাঁ। তো আহ বলছি যে কি হয়েছে, তো ওনার শাশুড়িকে ডেকেছে। বলছে মা দেখেন দেখেন কমলা কি করছে। বলছে এই কমলা কি হয়েছে? বলছে তখন না কিছু বলে না, চুপ করে থম মেরে বসে রয়েছে। তো সকালবেলা যেহেতু বললাম থেকে গিয়ে কাজ করে, অনেক রকমের কাজ টাজ তো থাকে। তো কাপড় মেলতে গেছে ছাদে। হ্যাঁ, বললামই দালান বাড়ি, ছাদে তোমার কাপড় মেলতে গেছে, গিয়ে দেখে কমলা আসছে না। তো যেহেতু ওদের মনে একটা খটকা লেগেই ছিল যে ব্যাপারটা কি হচ্ছে, এই জিনিসটা কেন করছে। তো ছোট বৌমা শাশুড়ি উপরে গিয়ে দেখে তোমার ওই আগে না নারকেলের দড়ি পাওয়া যেত, এখন তো না হয় প্লাস্টিকের, যখনকার কথা বলছি তখন নারকেলের দড়ি ছিল। নারকেলের দড়িটা না কমলা খুলে মানে বুঝতেই পারছো মানে নিজের গলায় কি করার চেষ্টা করছিল, এবং মানে জিভটা বেরিয়ে গেছে। ও চিৎকার করে ধরে যায় তোর কি হয়েছে, মানে আহ সেই বড় ঠাকুমা নাকি তোকে এরকম করে করলে পারলে মারতে যায় কমলাকে, যে কি হয়েছিস, পাগলামি কেন করছিস। তো বলছে না আমি দেখতে চাই মরলে কেমন লাগে, ও যে এরকম করে মানে এরকম করে মারা গেছে, ওর কেমন ফিলিংসটা হয়েছে সেটা অনুভূতির জন্য আমি করতে চাইছি। তখন না ছোট বউ বলছে যে মা ওকে না কিছু দেখান কিছু দেখান, এর তো মনে হয় না মানে নর্মাল আর কি, এ তো পুরোপুরি গেছে। যাই হোক। তো এখন ওই গ্রামগঞ্জে ফট করে তো ডাক্তার বললেই তো আর ডাক্তার দেখানো যায় না। তো বাড়ির যখন পুরুষ মানুষ এসে সবার সঙ্গে কথাবার্তা বলেছে, তখন বড় দাদু বলেছে ওকে না আগে কবিরাজ দেখাও, কারণ কবিরাজ আয়ুর্বেদিক ট্রিটমেন্টও করতেন আর ভূত তো ঝাড়াতেনি। তো কবিরাজ দেখাও। তো বলছে ঠিক আছে কালকে সকালেই ওকে নিয়ে আমরা কবিরাজ দেখাবো। না, সকালটার কমলা মাসি দেখতে পারেনি। পরের দিন হঠাৎ একটা আওয়াজ হয়। আওয়াজ হওয়ার পর জানেন না সেটা কিসের আওয়াজ, হয়তো ঘুম ভাঙানোর জন্য সেই আওয়াজটা কেউ করেছিল কিনা। গিয়ে দেখে ঠিক ঠিক কমলা মাসি কিন্তু কাণ্ড করে বসে। ওরা কিন্তু ভাবতে পারেনি কমলা মাসি কিন্তু ওই রাত্রে এই কাণ্ড করবে, কারণ দরজা খোলা ছিল। দরজা খোলা ছিল এবং তোমার ওর যে বড় ঠাকুমা, রিয়ার বড় ঠাকুমা কিন্তু এক দেড় দুই ঘন্টা অন্তর অন্তর কিন্তু চুপি দিয়ে যাচ্ছিলেন ও ঠিক আছে কিনা ঠিক আছে কিনা। হ্যাঁ। কিন্তু ওই ফাঁকে যে কি করবে বলে না, যার কাল আসে তার মানে জাস্ট একটা চান্স লাগে, ওটাই হয়েছে, অপমৃত্যু হয়েছে। তো পুলিশ থেকে খবর নিয়েছে, অবভিয়াসলি এটা বোঝাই যাচ্ছে যেটা ও নিজেই কাণ্ড করেছে আর কি। অ্যান্ড অপমৃত্যুর মরা বুঝতেই পারছো, বাড়িটা শুদ্ধিকরণ করাতে হবে। তো এই ইনসিডেন্টটা হওয়ার পর বাড়ির শুদ্ধি টুদ্ধি করানোর পর কমলা মাসের মৃত্যুর ঠিক এক সপ্তাহ পর রিয়ার বড় ঠাম্মু কিন্তু আকস্মিক ভাবে মানে রাত্রে মানে সকালবেলা দেখে উনি খাটে মৃত অবস্থায় পড়ে রয়েছে, মানে শক্ত হয়ে কাঠ হয়ে রয়েছেন। অথচ ওনার দাদু কিন্তু পাশেই ঘুমিয়েছে। মানে কোনো আওয়াজ টাওয়াজ বুঝতে পারেনি। হয়তো অনেকে বলে জানো তো, যখন মানে মৃত্যু আসে না তোমার প্রিয়জনকে নিতে, সে অন্য মানে যে জীবিত যে প্রিয়জন, ওর চোখে নাকি কাল ঘুম নামিয়ে দেয়, সো দ্যাট ও যাতে কিছু বুঝতে না পারে, হয়তো ওই জিনিসটাই হয়েছে। মানে এক সপ্তাহের মাথায় আরেকটা মৃত্যু।
রিয়া তখন মানে কি বল, রিয়া বলছে যে আমি তখন মানে কি বলবো, খুবই ছোট, আমি বুঝতে পারিনি এই জিনিসটা, ও পরে জানতে পারে, কারণ পরে এমন একটা কাণ্ড হয়েছে না, যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছিল তখন রিয়া কিন্তু পুরোপুরি ভালোভাবে জানতে পারে। যাই হোক, গেল ঠাকুমার মৃত্যুর সব শ্রাদ্ধ শান্তি কাজ হয়ে গেছে, তো এটাকে মানে স্ট্রোক বা হার্ট অ্যাটাক ভেবেই নিয়েছিল ওরা। শ্রাদ্ধ শান্তির কাজ মিটে যাওয়ার পর তোমার ঠিক 15 দিনের মাথায় ওর দাদু, মানে প্রচন্ড জোরে আওয়াজ হয়েছে, সবাই গিয়ে দেখে যে ওনার দাদু বাথরুম থেকে বেরোতে গিয়ে না এরকম করে মানে পড়া, এবং চোখে মুখে খুব ভয়, উনি বলতে পারছেন না, মুখ পুরো কালো হয়ে গেছে, মানে কালো একটা ছাপ। তখন সবাই ওনাকে উঠিয়ে ঠুটিয়ে নিয়ে গেছে, নিয়ে গিয়ে উনি খালি বলছেন, হ্যাঁ সবাই মরে যাবে, সবাই মরে যাবে, হ্যাঁ আমিও বাঁচবো না, সবাই মরে যাবে, সবাই মরে যাবে। তো বলছে যে কি হয়েছে, কি হয়েছে, তো খালি বলছে বাথরুমে, বাথরুমে, হ্যাঁ বাথরুমে, তোর মা মা না, তোর মা মা না। তো সবাই অবাক, মা তো মারাই গেছে, কি বলছে মা, তোর মা মা না, তোর মা মা না, হ্যাঁ বলছে তোর মা কিন্তু মা না, তোর মা কিন্তু মা না, হ্যাঁ এরকম করে বলতে বলতে উনি কিন্তু ওখানেই মানে সংজ্ঞা লোপ পায়। পরে মানে স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়ার পর বোঝা গেল যে উনি আর নেই, মানে 3টা মৃত্যু হয়ে গেল। ঠিক আছে, ফাইন। দাদুর কাজ হলো, দাদুর শ্রাদ্ধের পরের দিন ওরা একটা জিনিস নোটিস করলো, আহ, এক পশলা বৃষ্টি হয়েছিল, পরের দিন সকালে দেখলো কি ওদের বাড়ি, যেহেতু বললাম গ্রামের বাড়ি, পুরো তো আর দালান হলেও পুরো তো পাকা 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 নয়, উঠানটা যেমন মাটি নিকানো হয়, একাধিক পায়ের ছাপ, অথচ আগের দিন কিন্তু পুরো নিকানো। ঠিক আছে, বৃষ্টি পড়েছে, ঠিক আছে ফাইন, কিন্তু মনে হচ্ছে ওই বৃষ্টির মধ্যেই হয়তো একাধিক পায়ের ছাপ, কোনোটা ছোট বাচ্চার, কোনোটা বড়, মানে এক একটা শেপ এক একটা রকমের, হ্যাঁ। তো বলছে এত মানুষ কোত্থেকে এসছে, ওরা না খালি বলা বলি করছে এই জিনিসটা কি হচ্ছে। ছোট দাদুর খুব মন খারাপ, বললামই, বড় দাদার সঙ্গে এত বন্ডিং ভালো ছিল, যেখানে কমলতা যাই হোক পরিচারিকা হলেও যখন থাকতে থাকতে ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গেছিল, বড় বৌদি গেছে, দেন বড় দাদা। তো ছোট দাদু না খালি ওনার বড় ভাইপোকে বলছে যে তোদের বাড়িটা না একটু দেখা, একটু দেখা, আমার না কেমন লাগছে, ঠিকঠাক মনে হচ্ছে না। তো বলছে কেন, ইয়ে কাকা কি হয়েছে, বলছে দেখ না একটার পর একটা একটু দেখিয়ে নে, বলছে আমারও মনে হচ্ছে, কিন্তু আমাদের তো কাল ওষুধ চলছে, হোমযজ্ঞ করা যায় কিনা। বলছে দাঁড়া আমরা খবর নেই, কিছু না কিছু তো বিধান নিশ্চয়ই হবে। আচ্ছা, গেল। তো একটা কথা বলে দেই, যেহেতু ঠাকুমার মৃত্যুর পরে দাদুর মৃত্যু হয়েছে, এবং দাদু নাকি তোমার দোষ পেয়েছে, ঠিক আছে, দোষ পেয়েছিল এবং দোষটা কাটানো হয়েছে, পুরোহিত মশাই তো সময় দেখে, তো দোষটা কাটানো হয়েছে, কিন্তু হয়তো কোনো ফাঁক ফোকর রয়ে গেছিল, সেটা পরে জানা গেছে আর কি, তো পুরোপুরি ভালোভাবে কাজ হয়নি। তো সবসময় এটা মনে রাখতে হবে আমাদের, যেটা রিয়া কেন পাঠিয়েছে, 2-3টা কারণ আছে, যে যখন এইসব কাজ করানো হয়, যে দোষ পাওয়ার যে কাজটা ওটা যাতে প্রপারলি হয়, কোনো ফাঁক ফোকর থাকে না, এবং খুব ভালো অভিজ্ঞ একজন ব্রাহ্মণকে দিয়েই কিন্তু করানো উচিত, হ্যাঁ নাহলে কিন্তু সংসারে অনেক বিপদ ঘনিয়ে আসতে পারে। ঠিক আছে, গেল। তো ওই বড় দাদার ঘটনা বলছি, এখন বড় ভাইপোর কথা, উনি আস্তে আস্তে একদিন লেট হয়েছে, অ্যান্ড উনি যখন বাড়িতে ঢুকছেন, হঠাৎ করে এমন বিকট একটা চিৎকার, বড় দাদারই চিৎকার, সেখানে ওনার ছোট ভাইয়ের বউ, ওনার বড় বৌমা দৌড়ে এসে দেখে উনি পুরোপুরি মানে পড়া, মানে মাটির তো ইয়ে ওখানে পড়া, যেমন স্লিপ খেয়ে পড়া, এবং না মির্গির রোগের যেমন এরকম এরকম খিঁচুনি বা কাঁপুনি হয় না, ওই রকম হচ্ছে, অথচ ওনার, এক্সকিউজ মি, ওনার কিন্তু এরকম ইপিলিপসি বলো এরকম কোনো রোগ ছিলই না। তো ওনাকে ধরাধরি করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু উনি 3-4 দিনই ছিলেন, উনিও কিন্তু বাঁচেনি, মানে পরপর 4টা মৃত্যু হয়ে গেছে। এবার পুরো মানে ছোট, যে মানে রিয়ার যে নিজের দাদু, উনি তো পুরোপুরি নড়ে চড়ে বসেছেন, ভালো করে খবর টবর নিয়ে একজন তান্ত্রিকের খবর পেলেন, তান্ত্রিককে নিয়ে আসলেন। তখন তান্ত্রিক দেখে বলছে যে এখানে খুব একটা বাজে জিনিস, বাজে আত্মার প্রবেশ হয়েছে, যে নাকি নিজের দল ভারী করার জন্য এক এক করে কিন্তু সবার মৃত্যুটা হয়েছে, অনলি বিকজ অফ ভৌতিক রিজনের জন্য। তো উনি বললেন, বিধান দিলেন যে ইমিডিয়েট এই বাড়িতে যারা যারা আছো, মানে বড় দাদার যে স্ত্রী, বড় দাদা তো মারা গেছেন, হ্যাঁ মানে বড় দাদুর ঘরের যে বড় ছেলে তো মারা গেছেন, ওনার ওয়াইফ, ছেলে বাচ্চাটা তো এখানে থাকেই না, হ্যাঁ যাই হোক, বাচ্চাটা শ্রাদ্ধ শান্তির দিন এসে আবার ও কিন্তু চলেও গেছে ওর মা, মানে মামার বাড়ির লোকের সঙ্গে, যেহেতু বুঝতেই পারছো সেও তো অত বড় না, এগুলো কিভাবে নেবে।
তো ওনারা ডিসাইড করলেন এদেরকে মানে এখানে থাকা যাবে না, এখানে থাকলে কিন্তু এদের মৃত্যু অবসম্ভাবী। তো কি করা যায়? তো ছোট দাদু বলছে কি করা যায় কি, হ্যাঁ আমি তো আছি, আমি তো এখন মানে তুই তো আমারই ছেলে, তোরা তো আমারই ছেলে মেয়ে, আমার ঘরে থাকবি, হ্যাঁ। তো বলছে এই বাড়িতে কিন্তু কেউ থাকতে পারবে না, কিন্তু আরেকটা কথাও বললো যে এই বাড়িটা কিন্তু ভাঙাও যাবে না, হ্যাঁ ভাঙা গেলে উৎপাত বেশি হবে, হয়তো এটা তোমার বাড়িতে মানে এর প্রভাব পড়তে পারে। তো বলছে কি করা যায়, বলছে আমি বাড়িটা বাঁধিয়ে দেবো যাতে যেসব অতৃপ্ত আত্মারা আছে ওরা এখানেই থাকে, এটার থেকে যাতে বেরোতে না পারে, কিন্তু তোমরা ভুলেও কখনো এই চত্বরে আসবে না। ঠিক আছে ফাইন। তো তারপর থেকে নাকি ওই রিয়া যেটা বললো যে আমার ওই মানে বড় জ্যাঠার যে ওয়াইফ বলো, হ্যাঁ ওনার ছেলে তো বাইরেই চাকরি করে এখন, বা তোমার ছোট কাকা ছোট কাকি বা ওনার সন্তানাদি, তোমরা রুমকিদি তুমি যদি বাইরে থেকে যাও বুঝবে না কে আমার নিজের কাকা কে আমার নিজের কাকে, কেউ কিছু বুঝবে না, আমরা যেমন সব একাকার হয়ে গেছি, আর এরকমই হয়তো হওয়া উচিত রিয়া। তো যাই হোক, ওনাকে তো পুরো মানে ছোট দাদু ওদেরকে পুরোপুরি আগলে রেখেছিল। তো ওইটা পরিত্যক্ত বাড়ি হিসাবে পেছনের দিকটা রয়ে গেছে। তো ঠিক এই ইনসিডেন্টটার 15-20 বছর, দেখো দেখো আস্তে আস্তে সময়ের প্রলেপ যত পড়ে না, জিনিসগুলি কিন্তু ফেড হতে থাকে আমাদের মেমোরির থেকে, আমাদের স্মৃতিশক্তির থেকে। তো ঠিক আছে, ওটা পরিত্যক্ত পরিত্যক্ত, আর এতটা একটা মানে ভয়ঙ্কর কিছু জড়িয়ে ছিল না এই স্মৃতির সঙ্গেও, কেউ মনেও করতে চায়নি। তো এইবার কি হয়, তোমার ছোট কাকির এক মানে ওনার বাবার বাড়ি থেকে এক রিলেটিভ আসে, যে কোনোদিনও আসেনি এই বাড়িতে, হ্যাঁ ওনার দাদার মেয়ে নাকি ওরকমই আর কি রিলেটিভ আসে। এবং তখন কিন্তু মোটামুটি স্মার্টফোনের জামানা চলে এসছে। তো ওকে ফোন কিনে দিয়েছে, এবং সে না মানে গ্রাম গ্রাম্য পরিবেশ তো, ফটো তুলতে তুলতে ওই বাড়িতে যায়, এবং সে কিন্তু ওই বাড়িতে প্রবেশ করেনি, হ্যাঁ ওই বাড়িতে কিন্তু ক্লিক করেছে, যেহেতু একটা হেরিটেজ বাড়ি খুব সুন্দর, এবং মানে হয় না যে হয়তো ওরকম ভাবে পরিচর্যা না পেয়ে একটা ভুতিয়া ভুতিয়া, তো এটা পোস্ট করার জন্যই ও ক্লিক করেছিল ফটো। ক্লিক করার পর ও যখন বাড়িতে আসে ওর সঙ্গে উপদ্রব শুরু হলো, কি ফোনটা থেকে থেকে বন্ধ হয়ে যায়। এবং যখন ওর মানে ছোট কাকি এবং বাড়িতে মানে সকলকে দেখাচ্ছিল, দেখো ওই বাড়িটার ফটো তুলেছি, তো ওরা বলছে যে কেন তুললে, ওইখানে তো কেউ যায় না, ওই বাড়িটা ভালো না। তো বলছে কেন ভালো না, বলছে না এমনি। হঠাৎ দেখে ফটোর মধ্যে না তোমার 3-4টা হোয়াইট স্পট মানে কি বেশ বড় বড়, ছোট ছোট হোয়াইট স্পট না, মানে মনে হচ্ছে কি কোনো মানুষের আকৃতি হোয়াইট স্পট 3-4টা, হ্যাঁ এখন এটা মেল না ফিমেল বোঝা যাবে না, এটা হোয়াইট কালারের যেমন একটা অবয়ব। তো ওরা তো সবই বুঝে গেছিল, রিয়ার মা সঙ্গে সঙ্গে, রিয়ার মা এবং সেই ছোট কাকি যার রিলেটিভ আর কি, সে ওকে নিয়ে সেই তান্ত্রিকের বাড়ি ছোটে। তান্ত্রিকের বয়স হলেও উনি কিন্তু জীবিতই ছিলেন, এবং তান্ত্রিক বললে যে আমি ভাবছিলামই তোমাদের বাড়িতে যাব, কারণ প্রত্যেক আমি এর আগেও অনেকবার বলেছি প্রত্যেকের কিন্তু এক্সপায়ারি ডেট আছে, তো এই গৃহবন্ধনীটা আস্তে আস্তে এটা মানে শেষ হয়ে যাচ্ছিল আর কি এখন, আর আত্মাগুলি প্রচন্ড বেশি আরো প্রোঅ্যাক্টিভ হয়ে গেছিল। তো বলছি এটা পূজা অর্চনা করে এটাকে ভাঙতে হবে, হ্যাঁ যাতে আর কোনো রকমের প্রবলেম না হয়, এদেরকে পুরো নিস্তেজ করে ফেলতে হবে, এবং তারপর এখানে কিন্তু একটা মন্দির স্থাপনা করতে হবে, পজিটিভ এনার্জির সামনে এরা কিন্তু কিচ্ছু করতে পারবে না। তো তান্ত্রিক তো সেই বাচ্চা মেয়েটাকে যা দেওয়ার দিলই, এবং বাচ্চা মেয়ে না মানে বাচ্চাই বলবো, ওদের সামনে তো বাচ্চাই আর কি, রিয়ার মা বাবাদের সামনে বা কাকির সামনে তো বাচ্চাই। তো তান্ত্রিক এসে মানে একটা যজ্ঞ করলো, এবং সেই মানে এক একটা কি বললো, আমাকে যেটা ইয়ে বললো রিয়া বললো যে আমাদের এক মানে ওই বাউন্ডারিতেই মানে এক একটা মন্ত্রপুত করে এক একটা তুলসী গাছ, হ্যাঁ মানে 12টা না 13টা তুলসী গাছ ছিল, তুলসী গাছ নাকি রোপণ করেছিল মানে বসিয়েছিল চারাটা, হ্যাঁ আর বলছে যে সাবধানে তুলসী গাছগুলি যাতে বড় হয়, একটাও না মরে। আর ওখানে বলেছে মন্দির স্থাপন করতে, তো ওই যেমন সুন্দর করে মন্দির বানানো হয়, ওই বাড়িটা তো ভেঙে ফেলেছে, ওই বাড়িতে কিন্তু ওই বাড়ির পরিবর্তে একটা মন্দির ওরা বানিয়ে রাখে, যেখানে বেশ পূজা অর্চনা হয়, একজন ব্রাহ্মণও নিয়োগ করেছে প্রতিদিন এসে পূজা করে দেয়, তারপর অবশ্য আর কোনো রকমের প্রবলেম হয়নি মানে। আর তান্ত্রিক বলেছিল যে যেটা আর কি আমি মিস করে গেছি, এটা এই ইনসিডেন্টের আগে আমার অ্যাড অন করা উচিত ছিল, যাই হোক বলে দিচ্ছি, ওই যে কমলা, হ্যাঁ কমলাকে যে শ্মশানের থেকে ছুঁয়ে দিয়েছিল, কমলার সঙ্গে ওই অ্যান্টিটিটা চলে এসেছিল। আরেকটা কথা যেটা রিভিল করেছিল পরে, কমলাই কিন্তু বলে গেছিল ওই মেয়েটা যে ঝগড়া করে রেগে যে করেছিল না বললাম পাশের বাড়ি, সবাই গ্রামের মানুষ খালি বলতো ওকে বোধহয় কোনো হাওয়া লেগেছে, ও নাকি খুব পাগলামি করা শুরু করেছিল। হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া তো ওদের আগেও হতো, কিন্তু এই এই জিনিসটা যে পদক্ষেপটা নিয়ে নেবে,
মানে কমলার প্রতিবেশিনীর কথা বলছি, যে আর কি ওই কাণ্ডটা করেছিল, আর ওই কাণ্ড করার পরেই তো কমলা এদের বাড়িতে এসে ওই কাণ্ডটা ঘটিয়েছে। আর এই কমলার হাত ধরেই কিন্তু এই মানে অশরীরী আত্মা এখানে প্রবেশ। কমলার মৃত্যু দল ভারী, আস্তে আস্তে কমলা এবং ওরা সব দল ভারী করার জন্য প্রথমে বড় ঠাকুমাকে, এবং বড় ঠাকুমাকেই দাদু দেখেছিল যে নাকি প্রচন্ড ভয়ঙ্কর ভাবে দাদুর দিকে, মানে দাদুকে নিতেই এসে গেছিল, এবং দাদুকে তো নিয়ে গেছে। তো দাদুর আত্মাও কিন্তু ওখানে আটকে পড়েছিল। তো ওই যে চারা রোপণ করেছিল না, এটা হলো একটা, যেহেতু তুলসী আমরা বলি সবসময় পবিত্রতার একটা আমরা পবিত্রতা বহন করে, তো ওই প্রত্যেকটা 13টা এন্টিটি ছিল এখানে, ওই নামে নামে তুলসী গাছ চারা ইয়ে করে। তারপর মন্দির হয়ে যাওয়ার পর ওর বাবা কি করেছে, পুরোপুরি তুলসীর গাছের পুরো মন্দিরটাকে ঘিরে তুলসী গাছের আহ চারা লাগিয়ে দিয়েছে। তো মানে মন্দিরের আশেপাশে কিন্তু তোমরা এখনো গেলে পুরোপুরি তুলসী গাছ দেখতে পারবে। তো এই ছিল রিয়ার পাঠানো ঘটনা। তো রিয়া এর জন্যই আমাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করলো। সত্যি প্রচন্ড অদ্ভুত। আর আমাকে যখন বললো, যখন ও ঘটনা স্টার্ট করেছে না, তখন আমাকে বলেছে, রুমকিদি বাড়ির মন্দির কোথায় হয়, সামনে না পেছনে? আমরা অবভিয়াসলি সামনেই হয়। বলছে আমাদের বাড়ির মন্দির কিন্তু পেছনে। আর এই কারণের জন্যই তোমাদেরকে ঘটনা পাঠানো। এবং ওর মাকে বলেছিল, মা বলছে নিজের পারিবারিক ঘটনা এরকম করে পাঠাবি। তখন রিয়া বুঝিয়েছে যে মা দেখো, আমরা তো মানে কমলা মাসির ছোট ভুলের জন্য আমাদের এই হেনস্থা হতে হলো। তো আমি সবসময় বলি, আমাদের যে সনাতন ধর্মের যে কিছু রিচুয়ালস আছে, এমনি এমনি নয়, প্রত্যেকটার পিছনেই কিন্তু কারণ থাকে। এই যে চুল বাঁধতে বলে, রিসেন্টলি আমি একটা রিপোর্টে দেখলাম যে কেন চুল বাঁধতে বলে। আর চুল বড় থাকা হলো একটা ঊর্জা, হ্যাঁ, চুল বাঁধা মানে তোমার ঊর্জাটা তোমার ভিতরে থাকা, চুল খোলা মানে তোমার ঊর্জা অন্য কোনো ঊর্জার সঙ্গে তুমি কানেক্ট করছো। সেটা যদি পজিটিভ এনার্জি হয়, সেটাতে যেমন ভরে পড়ে যায়, অনেকে বলে না, আর নেগেটিভ এনার্জি হলে তো পজেস করে নেয়। তো অনেক কিছু কারণ থাকে গো, এমনি এমনি আমাদের পূর্বপুরুষরা কিছু রিচুয়ালস বা আমাদেরকে এরকম সাবধান হতে বলেনি। তো এই ছিল রিয়ার পাঠানো ঘটনা। কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করো। তোমাদের ঘটনার জন্য বসে রয়েছি। জানো তো, সপ্তাহে 3 দিন মানে মঙ্গল এবং শুক্রবার দুপুর 3টায় চলে আসে, আর শনিবার রাত আমি চলে আসি লাইভে। নোটিফিকেশন গুলি দেখতে থেকো, পাশে থেকো। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, প্রচুর প্রচুর শেয়ার করো। আজকের ইনসিডেন্টটা আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন। নমস্কার।